মন ভালো নেই, পার্লারে যান। বর বকা দিয়েছে, পার্লারে যান। সামনে ম্যারেজ অ্যানিভার্সারি, পার্লারে যান। আসলে মেয়েদের জন্য পার্লারে যাওয়ার বিকল্প নেই, এটা আমি হাড়ে হাড়ে টের পেলাম। কারণ মেয়েদের যে একটা রিল্যাক্সেশন, তারা যতক্ষণ বাসায় থাকে, সে হোক চাকরিজীবী বা গৃহিণী, কখনোই তার এই রিল্যাক্সেশনটা সে নিজে নিজে করতে পারে না। কারণ সবসময় পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে সে ব্যস্ত থাকে, কার কিসে ভালো হবে সেটা সে ভাবে। কিন্তু তারও যে একটা রিল্যাক্সেশনের ব্যাপার আছে, তারও যে একটু কেয়ারের দরকার আছে, এটা কিন্তু সে কখনোই বোঝে না। আর এই জন্যই নারীরা সবসময় আমাদের সমাজে অবহেলিত, নিষ্পেষিত, নিপীড়িত। তো একটা কথা আছে না, যে আপনি যদি নিজেই নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে কেউ কিন্তু আপনাকে ভালোবাসবে না। বিশেষত আপনি যদি নিজেকে নিজে কষ্ট দেন, তাহলে কিন্তু পৃথিবীর বাকি সবাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য একেবারে হামলে পড়বে, এরকম একটা ব্যাপার। তো আজকে আমি চলে গেছিলাম লুসেরো বাই ইশরাত, ধানমন্ডি 4-এ একটা সেলুনে। তো এই সেলুনে যাওয়ার একটা ইতিহাস আছে, ইতিহাসটা আমি স্বল্প পরিসরে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে গত দিনের ব্লগে আমি বলছিলাম যে আমার বিয়ের 1 মাস পূর্তি হয়েছে 20শে জুলাই। তো আমার বরকে আমি সারপ্রাইজ দিতে গেছিলাম, বাট আপনাদেরকে বললাম যে সে আমাকে কোনো সারপ্রাইজ করেনি। কিন্তু আসলে কথাটা ঠিক না, সে কিন্তু আমাকে আরও আগেই সারপ্রাইজ গিফট দিয়ে রাখছিল। আর সেটা হচ্ছে, সে আমাকে বলছিল যে দেখো, আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ গিফট দেবো যেটা কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফকে দেয় না। তো আমি বললাম সেটা কি? তো তখন সে বলল যে তুমি হচ্ছে লুসেরো বা ইশরাতে যাও, গিয়ে মাথায় স্পা করে আসো, চুল স্পা করে আসো। তো আমি বললাম যে এটা আবার কোন ধরনের সারপ্রাইজ গিফট? সে বলল যে তোমার মাথা অনেক গরম থাকে, তো এই জন্য তুমি যদি একটু স্পা করে মাথাটা ঠান্ডা করে আসো, তাহলে তোমার এবং আমার দুজনের সংসারের জন্যই ভালো। তো আমি তো একটু মন খারাপই ছিল যে এটা কোন ধরনের গিফট। তারপরও চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখি আসলে, মানে সত্যি বলতে, লুসেরো বা ইশরাতের যে আপুগুলা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, ওনাদের কিন্তু একটা ড্রেস কোডও আছে। তো ওনারা এত সুন্দর, এত যত্ন সহকারে আমার চুলে স্পা করে দিয়েছে। এরপরে মানে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় প্রতিদিন একবেলা করে পার্লারে যাই, কিন্তু কি করব, আমার বর এখনও এত বড়লোক হয়নি। তো যাই হোক, আর একটা আফসোস আমার ছোটোবেলা থেকেই ছিল, সেটা হচ্ছে যে আমার মাথায় কেউ ইচ্ছে করে যত্ন করে বলেনি যে আসো তোমার মাথায় আজকে আমি একটু তেল দিয়ে দিই। কারণটা হচ্ছে যে আমার আম্মুর ডান হাতে সমস্যা, তো আমার আম্মু তো মানে কখনোই পারবে না এই কাজটা করতে। সে আমাদেরকে এত বড় যে করছে, এটাতেই তার অনেক কিন্তু কষ্ট হয়েছে। কারণ এক হাত দিয়ে মানে কিভাবে যে সংসারের কাজ সব করে আমার আম্মু, আমি অনেক মানে কি বলবো, হতাশ বা অনেক অ্যাস্টনিশড হই। তো তারপর আমাকে যখন এই আপু এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছিল, তো আমি ভাবছিলাম যে স্পা মানে হয়তো শুধুই কিছু একটা দিয়ে দেবে মাথায়, তারপর চলে আসবো। কিন্তু স্পার আসলে অনেকগুলো ধাপ আছে। তো এর মধ্যে প্রথম ধাপ যেটা ছিল, উনি আমাকে বেশ ভালো করে আমার পিঠ, তারপর আমার কপাল, আমার মাথা ভালো করে মাসাজ করে দিচ্ছিল এবং তারপরে হট অয়েল দিয়ে দিচ্ছিল। তো এটাতে আমি এত শান্তি পাইছিলাম, এত শান্তি পাইছিলাম। মনে হচ্ছিল যে আমি আপুকে বলছিলাম যে আসলে আপনার হাতের কাজ আমার খুবই ভালো লাগছে। মানে এত শান্তি পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে ইসরে, এরকম আদর, এরকম যত্ন, এরকম খাতির যদি কেউ আমাকে প্রতিদিন করতো, আমি একজনকে রেখে দিতাম আমার সাথে। যাই হোক, তো স্পা করার ধাপ আমি যদি বলি, আমি করছিলাম ক্যারাটিন স্পা, যেহেতু চুল ক্যারাটিন করা আছে। তো ক্যারাটিন স্পা করার জন্য প্রথমেই তো হট অয়েল মাসাজ করে নিল উনি অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট ধরে হট অয়েল মাসাজ করলো। এবং দেখতেই পাচ্ছেন যে সে কত যত্ন সহকারে করছে। আজকের ব্লগটা আসলে অনেক বড়, এই জন্য আমি ফুল ব্লগে ভয়েস দিতে পারবো কি না জানি না, যতটুকু সম্ভব আমি বলে দিচ্ছি। তো হট অয়েল মাসাজটা করার পর এরপরে উনি হচ্ছে আমার চুলটা আবার কিছু একটা দিয়ে নিল, মানে ওনাদের যে ইনগ্রেডিয়েন্ট আছে ওইগুলোর মধ্যে কিছু একটা দিয়ে নিছিল। নেওয়ার পরে আপনার পুরো সময়টা
পুরো সময়টা উনি রেখে দিছিল কিছুক্ষণের জন্য। তো দেওয়ার পরে আমাকে বলছিল যে আপনি চলেন, আপনার মাথাটা ওয়াশ করে দিই এরকম। তারপরে ওনাদের আরও ভালো ব্যবহারের মধ্যে আছে যে ওনারা হচ্ছে বারবার জিজ্ঞেস করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কষ্ট হচ্ছে কিনা। তাদের এই কেয়ারগুলো আমার খুবই ভালো লেগেছে। তো এরপরে আবার ওনারা আমাকে মাথা ওয়াশ করার জন্য নিয়ে চলে যায়। মাথা ওয়াশ করার পরে এসে আবার মাথার যে স্পার যেই প্রসেসটা ওইটা ওনারা শুরু করার পরে মানে পুরো যদি আমি বলি যে এই পার্লারের ব্যাপারেও কিছু একটু আমার বলা উচিত। মানে এই পার্লারে ঢুকে আমার সব সময় মনে হয় যে একটা মানুষ কি করে এত গুণী হয়। যেমন ডেকোরেশন তেমন সার্ভিস। মানে যেহেতু এই পার্লারটা হচ্ছে আমার ডিপার্টমেন্টেরই এক বড় আপুর মালিকানায় আছে, তো ডিপার্টমেন্টের বড় আপুর মালিকানায় থাকলেও এটার বেশিরভাগ কাজই আন্টি করে থাকে। তো আন্টিকে আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। মানে আন্টি এত ইয়াং দেখতে, আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম। আমি প্রথম দিন গিয়ে ভুলে ভাবছি যে, যেহেতু আমি চশমা ছাড়া কম দেখি, তো আমি ভুলে ভাবছি যে ওইটা হয়তো শোভা আপু, কিন্তু পরে দেখলাম যে আন্টি। তো আন্টিকে বললাম যে আন্টি, মানে আপনাকে দেখে সত্যিই আমি একটু বিস্মিত হয়েছি। তো আন্টি বলছে যে সমস্যা নেই, আমি হচ্ছে ক্যামেরার সামনে একটু কম আসি, এই জন্য হয়তো তোমরা দেখো নাই। তো আমি প্রসার একটু কম করি, বাট তোমরা তো মিডিয়াতে পড়ছো, তো তোমাদের সব সময় এই প্রসার কোনো ব্যাপারই না। তো আমিও আন্টির সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার হয়েছিল, যেহেতু আমি হচ্ছে আমার বিয়ের পর পার্লারে গেলাম, তো আপুরা এর আগেও জানতো যে আমার বিয়ে হবে, এই জন্য হালকা একটু মিষ্টি নিয়ে গেছিলাম আপুদের জন্য। তো পরে একজন আপু এসে বলল যে আন্টি নাকি অনেক খুশি হয়েছে, যদিও অনেক মানে পরিমাণে অনেক কমই নিয়ে গেছিলাম, কারণ মিষ্টি তো সবাই খায় না। তারপরও আন্টি অনেক খুশি হয়েছে, এটা শুনে আমারও বেশ ভালো লাগছিল। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় যে সবাইকে, যারা আছেন সবাইকে মিষ্টি মুখ করাবো আমি। যাই হোক, এরপরে যে প্রসেসের কথা বলছিলাম, আসলে দেখতেই পাচ্ছেন যে ওনারা কতক্ষণ ধরে আমার মাথাটা মাসাজ করছে। আপুটা অনেকক্ষণ ধরে আমার মাথাটা মাসাজ করছে। এরপরে ওয়াশে চলে যাব। ওয়াশে যাওয়ার পরে এসে ওনারা যে ইনগ্রিডিয়েন্টটা দিবে, দেওয়ার পরে হয়তো 45 মিনিট আমাকে রাখছিল। 45 মিনিট রাখার পর ওনারা আবার হচ্ছে আমার হেয়ারটা ওয়াশ করে দেয়। এইভাবে কয়েকটা ধাপে ওনারা আমার কাজটা শেষ করে। আর আপনারা হয়তো ভাববেন যে এত তাড়াতাড়ি মাথা ভেজানোর পর আবার মাথা শুকাচ্ছে কিভাবে। এখানে কিন্তু তাদের হেয়ার ড্রায়ারও আছে। তো তারা আমার কাজটা শেষ হওয়ার পরপরই হেয়ার ড্রায়ার নিয়ে বেশ দুইজন মিলে, এখানে কিন্তু অনেকগুলো আপু আছে, 4-5 জন আপু আছে, তো সবাই খুবই কনসার্ন অ্যান্ড সবাই খুবই গুণী। তো সবাই মিলে এসে আমাকে বেশ কেয়ার করছিল। যেহেতু ডিপার্টমেন্টের বড় বোনের পার্লার, তো বুঝতেই পারছেন এক্সট্রা কেয়ার তো একটু পাবো। আপনারাও যদি কখনো প্রয়োজন বোধ করেন বলতে আমার মনে হয়েছে যে একটা মেয়ে তার লাইফে যত কষ্ট করে, স্ট্রাগল করে, সারাদিন সংসারের যে খাটুনিটা খাটে, এরপরে তার অবশ্যই উচিত নিজের একটু রিল্যাক্সেশনের ব্যবস্থা করা। আর সেই রিল্যাক্সেশনটা তো আসলে কোনোভাবেই সম্ভব না, মানে আমরা নিজেরা তো কেউ কাউকে করে দিই না। আর এখনকার যে সিচুয়েশন, কেউ কাউকে শান্তি কী দেবে, সবাইকে অশান্তি দিতেই ব্যস্ত। দেখবেন যে চায়ে বনে ভাইয়ে ঝগড়াঝাটি সব জায়গায়। তো কেউ আপনাকে যে সুন্দর মতো কোনো কিছু করে দিবে, এটা আসলে আশা করাই যায় না ফ্রিতে অ্যাটলিস্ট। তো এই জন্য আমার মনে হয় যে আপনি সোজাসুজি কোনো একটা সেলুনে চলে যাবেন, যাওয়ার পরে সেখানে জাস্ট আপনি তাদেরকে পেমেন্ট তো করতেই হবে, কারণ নো লাঞ্চ ইজ ফ্রি। তো আপনাকে তো পেমেন্ট করতেই হবে, কিন্তু পেমেন্ট অনুযায়ী আপনি সার্ভিসটা বুঝে নেবেন। আর যারা হচ্ছে ভালো ব্যবসায়ী, তারা অবশ্যই সার্ভিসটাও সেরকমই দিবে। তো যাই হোক, আজকে ব্যাপারটা পুরোটা শেয়ার করলাম এই জন্য যে আপনাদের সবাইকে আমি বারবার একই রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের একটু রিল্যাক্সেশনের ব্যবস্থা করেন, নিজেদেরকে নিজেরা সময় দেন, তাহলে দেখবেন যে বাকি সদস্য, পরিবারের বাকি সদস্য, সমাজের বাকি সদস্য, রাষ্ট্রের বাকি সদস্য সবাই কিন্তু আপনাদেরকে মূল্যায়ন করবে। তো আমার বরের যে ব্যাপারটা বলবো, আমার বরকে স্পেশালি অনেক ধন্যবাদ যে সে মানে এত সুন্দর একটা চিন্তা তার মাথায় আসছে তার বউয়ের জন্য।
তার চিন্তাটা দেখে আমি খুবই 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 খুশি। আমি চাই যে শুধু আমার বর না, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এইভাবে ভাবুক নারীদের কথা। আর নারীরা যদি স্বাবলম্বী হয়ে যায়, নিজেরা নিজেরা উপার্জন করতে শেখে, তখন তো আর কোনো ব্যাপারই না। আর উপার্জন করতে শিখুক বা না শিখুক, সবারই তো ইচ্ছা হয়েছে অন্য কারোর কাছ থেকে গিফট পেতে। সত্যি বলতে আমার গিফট পেতে খুবই ভালো লাগে, গিফট দিতে এবং পেতে দুটাতেই আমার ভালো লাগে। তো অবশ্যই দিতে হবে প্রিয়জনকে, অন্য কারোর সাথে গিফট আদান প্রদান করার কোনো দরকার নেই। প্রিয়জনের সাথে আপনি গিফট আদান প্রদান করেন। আর প্রিয়জনের সাথেই তো আমরা সাধারণত মিশি, তাই না? যারা আমাদের প্রিয় তাদের সাথেই তো আমরা মিশি, অন্য কারোর সাথে থেকে তো আমরা দূরত্ব মেনটেন করি। তো সেই ক্ষেত্রে আমার বরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে লুসেরো বা ইশরাতের প্রত্যেকটা আপু, প্রত্যেকটা স্টাফ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর সিনসিয়ারলি কাজগুলো করে থাকে। আচ্ছা, এই পার্লারে যাওয়ার পরে কিন্তু আরও কিছু ব্যাপার ঘটছে। যেহেতু আমি বললাম যে আমি একটু মিষ্টি নিয়ে গেছিলাম, তো তার মধ্যে কিছু মিষ্টি আন্টি আবার আমাকেই খেতে দিয়ে দিচ্ছিল, কিন্তু এটা আমার খুবই খারাপ লাগতেছিল যে আমি একটুখানি মিষ্টি নিয়ে গেছি আবার তার মধ্যে খাবো। তো আমি আন্টিকে বললাম যে না আন্টি, আমি তো এমনিতেও আমি অসুস্থ, আমার পিঠে একটু র্যাশ হয়েছে, তো সেই র্যাশে অনেক ব্যথা ছিল, কিন্তু আপু যেইভাবে মালিশ করছিল আমি ভাবলাম যে একবার বলি যে আপু আমার র্যাশ উঠছে, কিন্তু পরে ভাবলাম যে না, ইচ্ছা মতো মালিশগুলো করে দিক, সমস্যা নেই, যা হয় হোক, ওদিকে এইরকম সুযোগ বারবার নাও আসতে পারে। তো যাই হোক, এরপরে তো মিষ্টি খাইলাম না। তখন এক আপু বললো আচ্ছা ঠিক আছে, আপনি মিষ্টি না খাইলেও আপনাকে কিন্তু কফিটা খেতেই হবে। কফির ছবি আপনারা প্রথমেই দেখেছেন। তাদের যে কফি তৈরি করা অ্যান্ড কফির যে সার্ভিং, এটাও এত সুন্দর, মানে মাটির বাসনে সুন্দর করে কোনো কিছু প্রেজেন্ট করা, জাস্ট অ্যামেজিং। যাই হোক, এই যে দেখেন যখন তারা মাথাটা ওয়াশ করে তখনও কিন্তু খুব কেয়ারফুলি ওয়াশ করে। প্রথমে একবার শ্যাম্পু দিয়ে নেয়, তারপরে আবার কন্ডিশনার দেয়, আবার এক্সট্রা কোনো কিছু যদি তাদের তালিকায় থাকে সেগুলোও দেয়। তো আমার যখন মাথা ধুইতেছিল প্রায়ই এমন হয় যে মাঝে মধ্যে গরম পানি চলে আসে, তো আমি যখন গরম পানি চলে আসে তখন আবার তাদেরকে জানাতে হয়, না হলে কিন্তু জানেনই তো গরম পানি অবশ্যই চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তো এই জন্য আমি যখন আপু মাথা ভালো করে ওয়াশ করতেছিল তখন বারবার বলতেছিলাম, মানে জাস্ট সতর্ক করে দিচ্ছিলাম যে আপু এই সময় না গরম পানি আসছে। যাই হোক, সব কিছু মিলে এটাই বলবো যে আপনারা আমার ফুল ব্লগটা দেখেন অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বিশেষ করে যারা আপু আছেন, মানে মহিলারা আছেন, উইমেনরা আছেন, তারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি সামনে ইনশাল্লাহ আরও নতুন নতুন ব্লগ আপনাদেরকে উপহার দিব। অ্যান্ড আমি ভেবেছি যে অ্যাটলিস্ট প্রতি মাসে মাসে আমি একটা পার্লার ঘুরবো অ্যান্ড ঘুরে ঘুরে রিভিউ দেবো যে কারা আসলে কীরকম কাজটা করতেছে। কারণ হচ্ছে আমরা তো অনেক আশা নিয়ে যাই পার্লারে, তো সেখান থেকে হতাশ হয়ে যদি ফিরে আসি, একটা চুলের কাট করতে গেলাম অন্যরকম করে দিল, তারপরে চুলের একটা সার্ভিস নিতে গেলাম খারাপ করে দিল, তখন তো আমাদের সবারই খুব খুব খারাপ লাগবে, নিজেরও খারাপ লাগবে, আশেপাশের মানুষেরও খারাপ লাগবে। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো যে আপনারা আমার পাশে থাকুন এবং ব্লগটি দেখার পরে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আবারও পার্লারটার লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ধানমন্ডি 4 মমতাজ প্লাজা লেভেল 2। ওখানে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি নাকি ভুল বলছি। তো বাকিটুকু আপনারা আপনাদের মতো দেখতে থাকুন গাইজ। আর বললাম তো, আবারও আমি বলছি যে এই পার্লারের সবচেয়ে ভালো ব্যাপারটা আমার মনে হয়েছে যে ওনারা যখন হট অয়েল মাসাজটা করতেছিল, মানে আমার কাছে মনে হচ্ছে ইস্পাত থেকে এটা অনেক বেশি কার্যকর, মানে এত রিল্যাক্স, এত ভালো লাগা, এই ফিলিংটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। যে সকল আপুরা নিজেদেরকে সময় দিতে পারেন না, বাচ্চা কাচ্চা বা হাজব্যান্ড বা সংসার নিয়ে ব্যস্ত থাকেন, তারা অবশ্যই সপ্তাহে একদিন হলেও সময় করে যাবেন। আর হ্যাঁ, পার্লারটা কিন্তু রাত দিন মানে 7 দিনেই খোলা থাকে, মানে সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো যারা হচ্ছে বিভিন্ন ক্যারাটিন বা স্পা এগুলো করাতে চান,
তারা হচ্ছে একটু সকাল সকাল যাওয়ার ট্রাই করবেন, তাহলে আপনারা আবার দুপুরের মধ্যে কাজ শেষ করে চলে আসতে পারবেন, কারণ এটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। তো এজন্যই আমি প্রতিদিনই মানে মানে পার্লারে যেদিন গেছিলাম আর কি, ওই দিন রাতেই মনস্থির করছিলাম যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো, তো তাই করছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাসা থেকে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে চলে গেছিলাম পার্লারে। এরপরে আর কি খুব ভালো মতো পার্লার থেকে কাজ শেষ করে তারপরে আমি টিউশনে গেছিলাম, এবং টিউশন থেকে এরপরে আবার লাইব্রেরিতে আসছিলাম। এই তো লাইব্রেরিতে আসার পরে আর কি, যেহেতু বরের টাকায় ফুটানি করলাম, তো বরের সাথে তো একটু দেখাই করতেই হবে। এরপরে বরের সাথে একটু দেখা করে আমি আর কি রুমে ফিরে আসছিলাম। ধন্যবাদ গাইজ এতক্ষণ ধরে ধরে আমার বকবকানি শোনার জন্য। পুরোটা দেখার অনুরোধ রইল। বাই। এসি ভ্যান বন্ধ রাখছি, দাঁড়ান ছাড়তেছি।